আসসালামু আলাইকুম। আজ বৃষ্টির দিন বন্ধুরা, একজন লেখকের লেখনী থেকে আপনাদেরকে কিছু পড়ে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রশ্ন থাকলে কমেন্টে করে দেবেন। নাগরিক জীবনের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে একান্ত এক টুকরো অবসরে যাওয়া দেহ আর মনের জন্যে খুব দরকারি হয়ে উঠেছিল। কোলাহলময় ঢাকার দেয়াল ভেদ করে একটু নির্ঝঞ্ঝাট পরিবেশ, নির্মল হাওয়া আর সবুজ প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করছিল খুব করে। কতদিন হয় অরণ্যে হারাই না, শিশিরে ভিজাই না পা, ফড়িংয়ের পেছনে ছুটতে ছুটতে ঠিকানা হারাই না অনেক দিন। দুরন্ত কৈশোরের আবছা স্মৃতিগুলো মনে পড়লেই কেমন যেন স্মৃতিকাতুরে হয়ে পড়ি। আমাদের ঘুড়ি উৎসব, লাঠি মার কানামাছি খেলার দিনগুলো সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল। গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্যে মন স্থির করা হলো। সেখান থেকে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী আমরা 4 বন্ধু মিলে রওনা করলাম। নাগরিক কোলাহলকে পেছনে রেখে এক টুকরো অবসর পানে ছুটে চলল আমাদের দেহগুলি। পেছনে রেখে যাচ্ছি এক ঝাঁপি ব্যস্ততা, ছুটোছুটি, নিরানন্দ, নিষ্প্রাণ সময়। আজ আমাদের ছুটি। দিনের বেশিরভাগ সময় কেটে গেল সাফারি পার্কের হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, ময়ূর, কুমির, মাছ প্রজাতির আর ধনেশ পাখির সাথে। আসরের আগেভাগেই পার্ক ছেড়ে বেরিয়ে আসি। 7-5 না ভেবে একটা সিএনজিতে চেপে সোজা চলে এলাম নুহাশপল্লীতে। নুহাশপল্লীর গেইটের কোনায় থাকা ছোট্ট মসজিদটাতে ঢুকে আসরের জামাতে দাঁড়িয়ে গেলাম। সালাত শেষ করে সবার আগে দেখতে গেলাম হুমায়ুন আহমেদের কবর। শ্বেত পাথরে আচ্ছাদিত কবরটাতে শুয়ে আছে বাংলার সাহিত্যের একজন কিংবদন্তি। নুহাশপল্লীর লিচুতলাতেই তাকে কবর দেওয়া হয়েছে। 3টে বিশাল আকৃতির লিচু গাছ তার কবরটাকে ঘিরে আছে। এই লিচুতলা ছিল হুমায়ুন আহমেদের প্রিয় জায়গাগুলোর একটি। তার কিছু কিছু রচনায় সেটার উল্লেখ পাওয়া যায়। কবরটার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ চুপ করে রইলাম। একটা মানুষ যত যশ খ্যাতি ছিল, নাম ডাক ছিল, বাংলা সাহিত্যে তার সমান জনপ্রিয়তা খুব কম লেখকেই পেয়েছেন। বইমেলায় তার বই কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত। একজন মানুষের এক জীবনে যা যা পাওয়ার থাকে সম্ভবত তার সবটাই হুমায়ুন আহমেদ পেয়েছিলেন। অথচ জীবনের কি নির্মম বাস্তবতা! নিজ হাতে গড়া নুহাশপল্লী, আকাশ সমান যশ খ্যাতি কীর্তি রেখে তাকে চলে যেতে হলো। পাকা ইমারত, দৃষ্টিনন্দন সৃষ্টি সব কিছু ছেড়ে ছুড়ে মাটির বিছানাকে সঙ্গী করতে হলো, মিশে যেতে হলো মাটির সাথে মানুষের। সে কি এক গভীর মিতালি! আজও নুহাশপল্লীতে জ্যোৎস্না নামে, আজও নুহাশপল্লীর ঘাস শিশিরে ভেজে ওঠে, আজও বৃষ্টিবিলাস থেকে শোনা যায় বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দ। কিন্তু এই জ্যোৎস্না, এই শিশির, শান বাঁধানো গাঠ, রুম ঝুম বৃষ্টির আওয়াজ সব কিছু থাকলেও হুমায়ুন নেই। হুমায়ুন এখন অন্য জগতের বাসিন্দা। জগতের সকল খ্যাত আখ্যাতর জন্যে এটাই ধ্রুব সত্য যে পৃথিবীতে আগমন আর বিদায়ের পদ্ধতি সবার জন্যে একই রকম। হুমায়ুন আহমেদের কবর দর্শন শেষে চলে এলাম তার বৃষ্টিবিলাসে। টিনের চালা দেওয়া এই বাড়িটিতে বসে তিনি বৃষ্টি উপভোগ করতেন। ইট পাথরের আবরণ ভেদ করে বৃষ্টির শব্দ ভেতরে ঢুকতে পারে না, তাই এই ব্যবস্থা। জায়গায় জায়গায় চা কফি পানের জন্যে তৈরি করা গোল টেবিল, দোল খাওয়ানো দোলনা, বাহারি গাছ, গাছের মগডালে চৌচালা, গাছ ঘর,
দেখে অনুমান করা যায় মানুষ হিসেবে কতটা শৌখিন ছিলেন হুমায়ুন আহমেদ। চারদিক ঘুরে যখন লীলাবতী দিঘির পাড়ে আসি তখন সূর্যটা ডুবে গেছে, চারদিক থেকে ঝেঁকে আসতে শুরু করেছে অন্ধকার। শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই দিঘির ঘাটের অযত্ন আর অবহেলার ছাপ থেকেই হুমায়ুন আহমেদের অনুপস্থিতি টের পাওয়া যায়। দিঘির মাঝখানে দ্বীপের মতো একটা জায়গা, পাড় থেকে সাঁকো পার হয়ে যেতে হয় ওখানে। আমরা সেখানে গেলাম। সেই কৃত্রিম ছোট ডিবিটার ঘাসে বসে পড়লাম আনমনে। সবাই চুপচাপ, চারদিকে এক গা ছমছমে নীরবতা। ভাব আর ভাবনার জন্য এরকম নীরবতা খুবই দরকার। দিঘির ওপর প্রান্তে আরও দুটি দোলনা, সম্ভবত বাচ্চাদের জন্যই বানানো। ওদিকে যাওয়ার জন্য উঠে পড়লাম। তার আগে এক নজর ঢু মারলাম ভূতের বাড়িতে। ঢু মারতেই ভূত দেখে আমরা সবাই চমকে উঠলাম। উহু, ওটা আসলে ভূত ছিল না, একজন কেয়ারটেকার অন্ধকার ঘরে ঘাপটি মেরেছিল। আমাদের দেখে সহাস্যেই বলল, কী করছেন? কিছু না, আসলে এটা নাকি ভূতের বাড়ি, তাই একটু কৌতূহল থেকে ঢু মারলাম। আচ্ছা, এখানে কি আসলে ভূত আছে? লোকটা বেশ তড়িত উত্তর দিল, বলল, না, এটা আসলে আমাদের স্যারের কল্পনা ছিল। ওহ আচ্ছা। এই ভূতের বাড়িতে কাউকে থাকতে দেওয়া হয় কি না জানতে চাইলে তিনি বললেন, একবার নাকি পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নুহাশপল্লীতে বেড়াতে এসে এই ভূতের বাড়িতেই রাত্রি যাপন করেছিলেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই প্রথম পর্বে। পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো বা দ্বিতীয় পর্ব আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি দিয়ে থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।